আয়কর আইন নিয়ে খুশির খবর রয়েছে, কারণ দিতে হবে না ট্যাক্স। এই 8টি পদ্ধতিতে যদি আপনি রোজগার করে থাকেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে না ট্যাক্স। কোন 8টি পদ্ধতি, আসল সত্যটা জানুন। আর এই আসল 8টি কোন পদ্ধতি রয়েছে সেই সত্যটাই জানিয়ে দিচ্ছে আজকে। আয়কর আইনে এমন কিছু আয় অন্তর্ভুক্ত রয়েছে যার মাধ্যমে সরকারকে কোনো রকম ট্যাক্স প্রদান করতে হয় না, অর্থাৎ কর দিতে হয় না। এই 8টি পদ্ধতিতে যদি আপনি রোজগার করে থাকেন তাহলে আপনাকে দিতে হবে না ট্যাক্স। কোন 8 রকম পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক। প্রথম যেটা রয়েছে নাম্বার 1-এ, সেটা হচ্ছে কৃষি কাজ থেকে করা আয়। হ্যাঁ বন্ধুরা, কৃষি কাজ থেকে যদি আপনি আয় করে থাকেন, অর্থাৎ ভারতে কৃষি বা কৃষি জমি থেকে প্রাপ্ত আয়ের ওপর কর আরোপ করা হয় না। এর মধ্যে ফসল বিক্রি হতে পারে, অর্থাৎ আপনি কৃষিজ ফসল উৎপাদন করেছেন তারপর সেটা বিক্রি করেছেন, সেখান থেকে আয় হতে পারে, বা চাষ করা জমির ভাড়া হতে পারে, এবং কৃষিকাজ সম্পর্কিত অন্য যে কোনো আয় অন্তর্ভুক্ত রয়েছে এই কৃষিকাজ থেকে করা আয়। আর এখান থেকে যদি আপনি আয় করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। নাম্বার 2-এ রয়েছে সরকার থেকে পাওয়া গ্র্যাচুইটি। সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর যে গ্র্যাচুইটি পান তা সম্পূর্ণ কিন্তু করমুক্ত রয়েছে। তবে বেসরকারি যারা কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। তারা 20 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির ওপর কিছু ছাড়ের জন্য যোগ্য হতে পারেন, অর্থাৎ 20 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যদি বেসরকারিতে কর্মচারী হয় সেক্ষেত্রে তারা যোগ্য হতে পারেন, কিন্তু সরকারি ক্ষেত্রে পুরোপুরি করমুক্ত। নাম্বার 3-এ আছে ছুটি নগদীকরণ, অর্থাৎ সরকারি কর্মচারীরা যারা অবসর গ্রহণের সময় যে ছুটি নগদীকরণ পান তাও সম্পূর্ণ কিন্তু করমুক্ত। তবে বেসরকারি কর্মচারীরাও সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন এই ছুটি নগদীকরণ পদ্ধতিতে, এবং সেক্ষেত্রে কিন্তু বেসরকারি কর্মচারীদেরও কিন্তু কোনো রকম 25 লক্ষ টাকা পর্যন্ত ছাড় আছে, কোনো রকম ট্যাক্স দিতে হবে না। নাম্বার 4-এ রয়েছে এলআইসি পলিসি থেকে পাওয়া টাকার ওপর, অর্থাৎ আপনি কোনো এলআইসি পলিসি করেছেন এবং সেই পলিসির টাকা পাচ্ছেন। যদি আপনার এলআইসি করা থাকে এবং সেটির মেয়াদ পূর্তি হয়ে গিয়ে থাকে তবে তোলার সময় আপনাকে কোনো রকম কর দিতে হবে না। তবে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে এবং সেই শর্তগুলি পূরণ হলেই কোনো রকম কর ধার্য করা হবে না। অর্থাৎ এলআইসি পলিসিতে সেখানে থাকা কিছু রয়েছে, সেই যে অবস্থা রয়েছে কিছু শর্ত, সেই শর্তগুলি কিন্তু মেনে নিতে হবে। 5 নম্বরে রয়েছে যেটা হচ্ছে এলপিপি এর মুনাফা, এই অংশটা এলএলপি এর মুনাফা। আপনি যদি কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের অংশীদারি হন বা কোনো এলএলপি এর মাধ্যমে লাভ অর্জন করে থাকেন তবে সেই লাভ করযোগ্য নয়, কারণ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই সেই আয়ের উপর কর পরিশোধ করেছে। তবে বেতন, কমিশন বা সুদ করযোগ্য হবে। 4 নম্বরে রয়েছে পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড। যদি আপনি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে একটানা 5 বছর কাজ করে থাকেন তবে আপনার পিএফ তোলার ক্ষেত্রে কর ধার্য হবে না। তবে যদি আপনি একই প্রতিষ্ঠানে 5 বছর পূর্ণ না করেন তাহলে আপনার ওপর কর ধার্য হতে পারে। অর্থাৎ পিএফ এ কিন্তু টানা 5 বছর যদি একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেখান থেকে পিএফ পাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স প্রদান করতে হবে না, ট্যাক্স প্রদান অর্থাৎ কর। কিন্তু ধরুন আপনি 3 বছর একটি প্রতিষ্ঠানে কাজ করার পর আপনি চলে গেলেন অন্য একটি প্রতিষ্ঠানে, সেখানেরও পিএফ জমা হচ্ছে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু যে কর সেটা ধার্য হতে পারে, এখানে কিন্তু লেখা রয়েছে। 7 নম্বরে রয়েছে আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহার। সেটা কেমন? যদি আপনি কোনো নিকটতীয় বা বন্ধুর কাছ থেকে বিয়ের উপহার পান অথবা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো রকম কর নেই। তবে শর্ত হলো কোনো অনাত্মীয়র কাছ থেকে পাওয়া উপহারের পরিমাণ 50,000 টাকার বেশি হতে পারবে না। এই পরিমাণের চেয়ে বেশি যে কোনো উপহার করযোগ্য হবে। বোঝা যাচ্ছে যে কোনো
অনাত্মীয় অর্থাৎ আত্মীয় নয় এমন, কিন্তু সে উপহার দিয়েছে, সেক্ষেত্রে 50,000 টাকা বেশি হলে কিন্তু সেখানেও কর বা ট্যাক্স দিতে হবে। 8 নম্বর রয়েছে স্কলারশিপ থেকে পাওয়া টাকা। বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্কলারশিপ সম্পূর্ণ করমুক্ত। এই ছাড় সব বয়সের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ 8 নম্বরে পাওয়া যে শিক্ষার্থী যেমনই হোক, 28-30 বছর বয়সেও যদি পড়াশোনা করে বা পিএইচডি সময় যদি কোনো টাকা পায়, সেক্ষেত্রেও কিন্তু সেই যে ট্যাক্স সেটা কিন্তু করমুক্ত রয়েছে, কারণ সেটা যদি স্কলারশিপ প্রাপ্ত কোনো টাকা হয়ে থাকে। এই 8টি উপায়ে কিছু মানুষ জানলে, অর্থাৎ যে 8টি উপায় আমরা বললাম, এটা কিছু মানুষ জানলেও এই উপায় থেকে বেশিরভাগ মানুষ জানে না। এই উপায় বেশিরভাগ মানুষই জানে না, ফলে ট্যাক্সে ছাড় নেওয়ার ক্ষেত্রে সুবিধাগুলি ভোগ করতে পারে না। আয়কর আইনে এমনই কিছু এই যে 8টি উপায় ছিল বা 8টি পদ্ধতি, যার মাধ্যমে আপনি যদি রোজ করেন তাহলে কিন্তু সরকার কোনো রকম কর আরোপ করে না। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।